আজ আমাদের সাথে আছেন একজন মিউজিক থেরাপি প্র্যাকটিশনার, যিনি মিউজিকের মাধ্যমে বাচ্চাদের কথা বলা আর কমিউনিকেশন স্কিল বাড়াতে সাহায্য করেন। চলুন ওনার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা জানি। মিস উর্মি সমাদ্দার, আপনার পরিচয়টা আপনি যদি একটু দেন। নমস্কার, আমি বেনারস হিন্দু ইউনিভার্সিটির একজন রিসার্চ স্কলার এবং মিউজিক থেরাপি প্র্যাকটিশনার। আপনার মিউজিকের এই জার্নিটা কিভাবে শুরু হয়েছিল আর কিভাবে মিউজিককে থেরাপিতে ইউজ করার কথাটা আপনি ভাবলেন? আমার একটা কনজেনিটাল প্রবলেম আছে, বাইল্যাটারাল ক্লেফট লিপ অ্যান্ড প্যালেট। এর ফলে স্পিচ ইম্পেয়ারমেন্ট আমার ছিল, যেরকম ফাস্ট রেট অফ স্পিচ, মিস আর্টিকুলেশন, হাইপার নেজালিটি, এগুলো ছিল। তো এই ক্লেফট লিপ অ্যান্ড প্যালেট থাকলে বিভিন্ন সার্জারিজ এবং ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যেতে হয়। তো আমার যখন অর্থোডন্টিক ট্রিটমেন্ট চলছিল, তো আমার ডাক্তার আমার প্যারেন্টসদের বলে যে স্পিচ ইমপ্রুভমেন্টের জন্য গানে ভর্তি করতে। তো তখন আমাকে গানে ভর্তি করা হয় এবং আস্তে আস্তে যখন গানটা শিখতে শুরু করলাম, প্র্যাকটিস করতে করতে আমি দেখলাম যে আমার স্পিচটা ইমপ্রুভ করছে। এবং আজকে যে ক্ল্যারিটিটা দেখছেন, এটা কিন্তু ওই সময় ছিল না। হাইপার নেজালিটি ছিল, বাকি যে এরিয়াগুলো বললাম সেই প্রবলেমগুলো ছিল। তো গানটা শিখতে শিখতে সেগুলো ইমপ্রুভ করে এবং এই ক্ল্যারিটিটা মূলত গানের জন্যেই আমার আসে স্পিচে। আর এর সাথে সাথে ঘরে জোরে জোরে রিডিং পড়া, রেগুলারলি কথা কেটে কেটে বলা কনসিয়াসলি, এইগুলো তো ছিলই। তো পরবর্তীকালে আমি যখন পড়াশোনা করি, আমি মাস্টার্স করেছি মিউজিকে। তো এবং আমি যখন পিএইচডির কথা ভাবি, জেনারেলি কি হয় যে পিএইচডি করলে পরে সেই যে থিসিসটা জাস্ট ফর দ্য সেক অফ আ থিসিস ওটা পড়ে থাকে বছর পর বছর। তো আমার মানে এরকম কোনো উদ্দেশ্য ছিল না। এবং যেহেতু আমি একটা লিভিং এক্সাম্পল যে যার স্পিচ থ্রু মিউজিক ঠিক হয়েছে এবং আমাদের কাছে সেই এলিমেন্টসগুলো যখন আছে, তো আমার মনে হলো যে একটা এমন কিছু কাজ করা প্রয়োজন যেটাতে আমার মতন আরও কিছু মানুষ সাহায্য পাবে আর কি, যাদের স্পিচটা ঠিক হবে, যারা একটু ভালোভাবে বাঁচতে পারবে। তো সেই জায়গা থেকেই আমার এই স্পিচ এবং মিউজিকটাকে অ্যামালগেমেট করে এই কাজটা। আচ্ছা, মিউজিকটাকে কিভাবে বাচ্চাদের কথা বলা শেখানো যায় বা ইমপ্রুভ করতে কি করে সাহায্য করা যায়? আপনি বলছেন যে মিউজিক নিয়ে আপনি কাজ করছেন। শুধু বাচ্চাদের নয়, বাচ্চা বড় সবারই, যেটা হচ্ছে যে মিউজিক এবং স্পিচ দুটো খুব লিঙ্কড এরিয়াস। তো স্পিচ ইম্পেয়ারমেন্ট তো বিভিন্ন ধরনের হয়, যেরকম মিস আর্টিকুলেশন, হাইপার নেজালিটি, ফাস্ট রেট অফ স্পিচ, বা এই ধরনের যে ইস্যুগুলো, সেগুলো মিউজিকের যে এলিমেন্টসগুলো আছে সেগুলো দিয়ে আমরা অ্যাড্রেস করতে পারি। এবং মিউজিকের মধ্যে সেই টুলসগুলো রয়েছে যেগুলো ব্যবহার করে আমরা স্পিচটাকে ইমপ্রুভ করতে পারি। একটা বাচ্চার স্পিচ ইমপ্রুভ করার জন্য বা ইমপ্রুভমেন্টের জন্য প্যারেন্টসদের রোলটা কতটাই গুরুত্বপূর্ণ, আর বাড়িতে প্র্যাকটিস করাটা কতটাই দরকার? বাড়িতে প্র্যাকটিস করা এবং মা বাবার রোল দুটোই ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে একটা বাচ্চা যখন থেরাপি সেন্টারে যাচ্ছে, সেখানে সে ম্যাক্সিমাম কতক্ষণ থাকছে, 2 ঘন্টা 3 ঘন্টা, তারপর বাকি সময়টা সে বাড়িতে কাটাচ্ছে। এবার এই যে বাড়িতে কাটাচ্ছে, আমি যদি আজকে স্কুলে একটা জিনিস পড়ে আসি, সেই হোমওয়ার্কটা যদি আমি বাড়িতে না করি, সেই জিনিসটা যদি আমি না পড়ি, আমার যেমন পড়াটা হবে না, সেরকম আমি থেরাপি সেন্টারে গিয়ে যেটা শিখছি সেটা যদি বাড়ি এসে না প্র্যাকটিস করি, তার কোনো মূল্য নেই। কারণ আমাকে সেখানে একটা জিনিস শেখানো হচ্ছে ওইটুকু সময়, তারপর বাড়ি এসে সেটাকে তো আমাকে করতে হবে। এবং প্যারেন্টসের ভূমিকাটা এখানেই, যে বাড়িতে এসে বাচ্চাটাকে সেই মানে তার সাথে বসে ওই কাজটা করানো। এবং থেরাপিটা একটা 360 ডিগ্রি অ্যাপ্রোচ বলে আমি মনে করি, যেখানে কনসিস্টেন্টলি থেরাপিতে যাওয়া একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা। বিকজ আমি আজকে করলাম, কালকে করলাম, পরশুদিন আমার মনে হলো যে না আমি করব না, আমি আবার 1 মাস বাদে আমি গেলাম, তাহলে কিন্তু হয় না। এই যে ব্রেকটা হয়ে যাচ্ছে, এটাতে আমি যতটা না এগিয়েছিলাম তার থেকে বেশি পিছিয়ে যাচ্ছে। তো কনসিস্টেন্টলি থেরাপিতে যাওয়া একটা জিনিস। মা বাবার রোলটা এখানে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ তার সাথে বসে প্র্যাকটিস করানোটা ভীষণ প্রয়োজন। এছাড়া প্যারেন্টস কাউন্সেলিং আর চাইল্ড কাউন্সেলিং, এই দুটো ভীষণ গুরুত্বপূর্ণ। আমি কিভাবে বাচ্চাটার সাথে ডিল করছি সেটা যেমন ভীষণ ইম্পর্টেন্ট, সেরকম বাচ্চাটার মনের মধ্যে কি চলছে সেটা জানাটাও ভীষণ
ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তো এই সবটা নিয়ে থেরাপি। তো শুধু থেরাপি সেন্টারে গেলাম মানেই আমার সব ঠিক হয়ে যাবে, মানে প্রবলেমটা সলভ হয়ে গেল, এরকমটা নয়। স্পেশালি এবার বাচ্চারা কী রকমের চ্যালেঞ্জেস ফেস করতে পারে আর আমরা কিভাবে ওদের আরও বেশি ভালো করে সাপোর্ট করতে পারি, এটা যদি আপনার নিজের কোনো এক্সপিরিয়েন্স থাকে আপনি আমায় একটু বললে ভালো হয়। স্পেশালি এবলড বাচ্চারা তো বটেই, যে কোনো বাচ্চা, মানে সে নিউরো ডাইভার্জেন্ট হোক বা নিউরোটিপিক্যাল হোক, যেটা হয় যে তার যখন কোনো রকমের একটা অ্যানোমালি হচ্ছে, সেটা স্ট্রাকচারাল হতে পারে বা সেটা নিউরোলজিক্যাল হতে পারে, সোসাইটি একটা ভীষণ বড় বিভাজন তৈরি করে দেয় যে আর পাঁচজনের থেকে তুমি খুব আলাদা এবং নেগেটিভলি আলাদা, তুমি পারো না। আমি যদি আজকে মানে একটা স্কুলে যাই যেখানে আমি নিউরো ডাইভার্জেন্ট, একটা নর্মাল স্কুলে আমি যাচ্ছি, সেখানে আমাকে পড়তে দেওয়া হবে না। বা আর পাঁচটা মানুষের সাথে যখন আমি, বাচ্চার সাথে যখন আমি একটা পার্কে খেলতে যাচ্ছি, সেখানে আমার তাদের সাথে খেলতে দেওয়া হবে না। কিন্তু এই বিভাজনটা আমি কেন করব? তো এই বিভাজনগুলো হচ্ছে সেখানে তো বাচ্চাটার মানসিক একটা বিশাল চাপ সৃষ্টি হচ্ছে, এবং সব থেকে বড় যেটা হচ্ছে যে লো সেলফ স্টিম হয়ে যাচ্ছে, এবং এটা সারা জীবনের জন্য সেই বাচ্চাটা বয়ে বেড়াচ্ছে, এবং তার মনে হচ্ছে যে না, আমি অতটা কেপেবল নই, আমি হয়তো এটা করতে পারবো না। তার সাথে একটা অ্যাংজাইটি, স্ট্রেস মানে রেকারিং হয়ে যাচ্ছে তার জীবনে এটা। তো এটা ভীষণ মানে খারাপ, ডেট্রিমেন্টাল একটা বাচ্চার জন্য। তো সেই জায়গা থেকে বাচ্চাটা কি ফিল করছে টাইম টু টাইম, সেটা আমার জানা খুব প্রয়োজন, প্যারেন্টস হিসাবে সেটা জানা খুব প্রয়োজন। এবং স্পেশালি এবলড চিলড্রেনের ক্ষেত্রে তাদের আলাদা একটা জোন থাকে, তো আমাদেরকে আমাদের জোন থেকে বেরিয়ে তার জোনে ঢুকতে হবে। যতক্ষণ না আমি তার জোনের মধ্যে ঢুকছি, ততক্ষণ আমি তাকে চিনতে পারছি না। তো চাইল্ড কাউন্সেলিং এবং প্যারেন্টস কাউন্সেলিং, আবারও এই দুটো অ্যাসপেক্ট এটার মধ্যে ভীষণ দরকার। আচ্ছা, আপনি যে ম্যাঙ্গো টাউনে একটা ওয়ার্কশপ করবেন, সেটাতে আমরা কি কি এক্সপেক্ট করতে পারি, আর প্যারেন্টসদের জন্য এটা কেন গুরুত্বপূর্ণ হতে পারে? এই ওয়ার্কশপটাতে মূলত আমার যে কাজের এরিয়াটা, মিউজিক থেরাপি দিয়ে স্পিচ ইমপ্রুভ করা, এই জায়গাটা নিয়ে আমি কথা বলবো। কিভাবে মিউজিক আর স্পিচ একটা অপরের সাথে রিলেটেড, এবং মিউজিক থেরাপি দিয়ে কিভাবে স্পিচটা ইমপ্রুভ হচ্ছে সেই নিয়ে কথা বলবো। এছাড়া থেরাপি যে একটা 360 ডিগ্রি অ্যাপ্রোচ, যেটা আমি বললাম, সেটা মানে 360 ডিগ্রি যেন হয়, মানে ওই শুধু সেন্টারে একটা বাচ্চা যাচ্ছে, তার থেরাপিটা হয়ে গেল মানে আমি মনে করছি যে প্রবলেমটা সলভড, এটা যে নয়, এটা যে একটা মিথ। মা বাবার কাউন্সেলিংটা ভীষণ ইম্পর্টেন্ট, তার কারণ আমি বাচ্চাটার সাথে কি করে ডিল করব। মা বাবারও তো একটা বিজি শিডিউল চলে, একটা বিজি লাইফ রয়েছে, তার নিজস্ব টেনশন রয়েছে, এবং সবসময় তারা পেরে উঠছেন না এটা করতে। তো তাদেরকে বোঝানো যে সমস্যাটা কোথায়, বা কি কি করলে আমি বাচ্চাটার সাথে ভালোভাবে ডিল করতে পারবো। বিকজ এই বাচ্চাগুলোর সাথে আমার যা নর্মাল পেশেন্স লেভেল, তার থেকে 100 গুণ পেশেন্স লেভেল নিয়ে আমাকে ডিল করতে হবে। বিকজ আমি যদি আমার পেশেন্সটা হারিয়ে ফেলি, তাহলে আমার বাচ্চা কি হবে? সে তো সাফার করছে আলটিমেটলি। তো এই জায়গায় কাউন্সেলিংটা ভীষণ প্রয়োজন, এবং বাচ্চার কাউন্সেলিংটাও ভীষণ প্রয়োজন, এবং সেটা টাইম টু টাইম হতে থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই জায়গাগুলো নিয়ে আরও বিশদে ওয়ার্কশপটায় কথা বলতে চাই আমি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ উর্মি, ভালো লাগলে কথা বলে। ওয়ার্কশপে দেখা হচ্ছে। একদম, থ্যাংক ইউ।